দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সংসদে ইসির ডাকা বিশেষ বৈঠকে ভোট দেবেন এমপিরা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান কর্মকর্তা এএমএম নাসির উদ্দিন জানান, ঐতিহাসিক নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ভোট গ্রহণ চলাকালে করা যাবে না প্রচার, নির্বাচনী কর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। ফারজানা আক্তারের প্রতিবেদন। রাষ্ট্রপতি পদে সবশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালে। এরপর মাঝে ৭ জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। এই সময়ে কোনো প্রার্থী দেয়নি কোনো বিরোধী দল। ফলে এবার ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। বৃহস্পতিবার এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। দুপুরে প্রধান নির্বাচনী কর্তা বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো ধরনের ঘাটতি নেই। বাংলাদেশের এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে, ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের প্রস্তুতি যত রকম অল কনসিভেবল ডাইমেনশনস হ্যাভ বিন কভার্ড ইন আওয়ার প্রিপারেশন ফর দিস ইলেকশন। এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো যে বাংলাদেশের নির্বাচন, যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে না, এটা বাংলাদেশ কে প্রেসিডেন্ট হচ্ছে। বৃহস্পতিবার বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে। তিনি জানান, নির্বাচনী কর্তাই ভোটে যে সিদ্ধান্ত দেবে সেটিই চূড়ান্ত। ভোট গ্রহণ চলাকালে করা যাবে না প্রচার। এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার, যে স্ক্রুটিনির সময় যদি কারো কোনো আপত্তি থাকে, এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন নির্বাচনী কর্তা, মানে সিইসি। উনি যা সিদ্ধান্ত দিবেন এটাই ফাইনাল। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। স্পিকার, প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ভোটদান সরাসরি সম্প্রচার করা হবে বিটিভির মাধ্যমে। মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে, সম্ভবত বিটিভির মাধ্যমে করবে। আবার তারপরে যখন ভোট চলতে থাকবে তখন হয়তো ডিসকন্টিনিউ করবে। পরে যখন আমরা কাউন্টিং শুরু করবো 5টার সময়, কাউন্টিং শুরু করব, ওখান থেকে আবার লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যাবে। এটা ওই সেই রকমই সিদ্ধান্ত আছে ওই যে কাউন্টিংয়ের সময়। এবং কাউন্টিংয়ের সময় আমাদের মাননীয় সংসদ সদস্যরা, যেহেতু তারা ভোটার, তারা কিন্তু উপস্থিত থাকতে পারবেন। বর্তমান সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই হিসেবে ক্ষমতাসীন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই সুনিশ্চিত। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। আগামীকালের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ২১শে আগস্ট শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে তিনি জানান, ওই দিন সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। আগামীকাল সংসদ কক্ষে উৎসব মুখর পরিবেশে ভোট হবে বলেও আশাবাদ জানান চিফ হুইপ। আগামীকালকে দেখবেন আপনারা, আমাদের 2 জন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশে মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। পরের দিনই 21 তারিখ সন্ধ্যা 7:30টার সময় বঙ্গভবনে শপথ হবে ইনশাআল্লাহ। 90-এ গণতন্ত্রে উত্তরণের পর দ্বিতীয়বারের মতো হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় প্রার্থী দিয়েছে বিরোধী দলও। সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতায় সরকারি দলের প্রার্থী শেষ পর্যন্ত জিতবেন তা বলাই যায়। সেক্ষেত্রে বিএনপি মনোনীত সর্বজনগ্রাহ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন বঙ্গভবনে। তবে এই ভোটের লড়াই কিছুটা ভিন্ন মাত্রা দিয়েছে রাজনীতিতে। শফিকুল হকের প্রতিবেদন। 91 সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর শুরু হয়েছিল যে যাত্রা, ৩৫ বছর পর সেই একই সাংবিধানিক প্রক্রিয়ায় আবারও রাষ্ট্রপতি নির্বাচনের মুখোমুখি বাংলাদেশ।
আব্দুর রহমান বিশ্বাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাঝে পেরিয়ে গেছে 3.5 দশক। 91-এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল নতুন রাষ্ট্রপতি নির্বাচন। এরপর বদলে যায় নির্বাচনের চরিত্র। 96-এ বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, 2001-এ AQM বদরুদ্দোজা চৌধুরী, 2002 সালে ইয়াজউদ্দিন আহমেদ, 2009 সালে জিল্লুর রহমান, 2013 ও 18 সালে আব্দুল হামিদ এবং সবশেষ 2023 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী হিসেবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেই দায়িত্ব ছাড়বেন তিনি। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। 1991 সালের আইন অনুযায়ী পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে নির্বাচন কমিশন। কমিশনই তফসিল ঘোষণা থেকে শুরু করে আনুষঙ্গিক সব দায়িত্ব পালন করছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় দীর্ঘ সময় পর আবারও এসেছে রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতায় বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি, এটা বলা যেতেই পারে। শফিকুল হক, 71, ঢাকা। কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের ভেতর 8 বাংলাদেশি মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ। একই সাথে বাংলাদেশি নাগরিকদের জন্য দূতাবাস 24 ঘন্টা খোলা থাকবে বলেও জানান তিনি। এদিকে আগুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে খুঁজতেও চালানো হচ্ছে তল্লাশি। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। কলকাতা প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাকিদের শনাক্ত করতে কাজ করছে স্থানীয় পুলিশ। বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনও যোগাযোগ রাখছে হাসপাতাল ও পুলিশের সাথে। ডেপুটি হাই কমিশনার জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সাথে বাংলাদেশি নাগরিকদের স্বজনদের জন্য সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা করেছে উপ হাই কমিশন। দূতাবাস 24 ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। হ্যাঁ, পরিবারের সদস্যরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা সবাই যোগাযোগ রাখছেন। আমরা 24 ঘন্টা তাদের সঙ্গে কানেকশনে আছি আর কি। বুধবার ভোররাতের দিকে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি 5তলা ভবনে আগুন লাগে। ভবনটিতে একাধিক হোটেল ও গেস্ট হাউস ছিল। দুর্ঘটনার সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। দ্রুত ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দল। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার করা হয় প্রায় 80 জনকে। তবে ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হয়। আহতদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। ধোঁয়া ছিল তো আমরা আসলে ওইভাবে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, তো পরে ফায়ার সার্ভিসের হেল্পে আমরা নিচে নেমে এসেছি। দরজা খুলে বারাবারিটা ভিডিও অন্ধকার মিনিট 10-15 পর কর্মীরা ফায়ার সার্ভিস কর্মীরাকে আমি তো হাঁটতে পারি না, আমাকে ধীরে ধীরে আস্তে আস্তে নিচে নামে নিয়ে। প্রাথমিকভাবে এসি থেকে আগুন লেগেছে বলা হলেও আসল কারণ এখনো নিশ্চিত নয়। শর্ট সার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। আগুনের কারণ এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা তা জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ। ভবনটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে। একাধিক হোটেল থাকা ভবনটিতে নিরাপদে বের হওয়ার ব্যবস্থা এবং অগ্নি নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হোটেল মালিকের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চৈতি সরওয়ার, 71। কলকাতায় আবাসিক হোটেলে নিহত 8 বাংলাদেশির মধ্যে 4 জন কুষ্টিয়ার বাসিন্দা। এরা হলেন সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুর। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে কলকাতায় এসে ওই হোটেলে অবস্থান করছিলেন তারা।
আজই তাদের দেশে ফেরার কথা ছিল। মর্মান্তিক এমন মৃত্যুতে শোকে পাথর পুরো পরিবার। আগুনে নিহত আরেক বাংলাদেশি আহমেদ বাবুর বাড়ি সাভারের আমিনবাজারেরও চলছে শোকের মাতম। শাহিন আলী ও রায়হান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। পরিবারের 4 সদস্যকে হারিয়ে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। এমন করুণ মৃত্যু মানতে পারছেন না স্বজনদের কেউ। গত 13 আগস্ট স্ত্রী আফসানা শারমিন মনীষা ও তার 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন দেবাশিস দত্ত। সাথে ছিলেন তার শ্বশুর আকরম হোসেন। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষ করে মঙ্গলবার তারা কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানেই আগুনে করুণ মৃত্যু হয় সবার। তাদের মৃত্যুর খবরে শোক নেমে আসে দেবাশিসের পুরো পরিবার সহ কুষ্টিয়া শহরে। সকাল থেকে তার বাড়িতে ভিড় করেন বন্ধু, সাংবাদিক ও প্রতিবেশীরা। দেবাশিসের 8 বছরের মেয়ে ফাহিমাকে সান্ত্বনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন সবাই। আজকে দেশে আসার কথা ছিল, কালকে চেন্নাই থেকে ফ্লাইট করে আপনার কলকাতায় গেছে। দেবাশিস দত্ত সহ স্ত্রী তার শ্বশুর মারা গেছে। তারপরে আমি তখনও বিশ্বাস করিনি। যখন আমি ছবিটা দেখছি তখন আমার মেয়ের বান্ধবী বলছে যে এরকম কাকি আপনি শক্ত বলছে দেবাশিস আর নাই। আমি তখন জানতে পারছি। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় পত্রিকা দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে ছিলেন। সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ দেবাশিসের মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা। একদিন হোটেলে ছিল, হোটেলে থাকার পরে এসি পাস্ট করে ভালো ইন্তেকাল করেছে। বাংলাদেশের যেসব টেলিভিশন আছে সবগুলো খবরে দেখছি যে 9 জন মারা গেছে। হঠাৎ করে কেন যেন মনের ভিতর কুহুলি ডাকতেছে এরকম। কিনে নিয়ে এসে বাসায় দিয়ে গেলাম আর বলে গেলাম বাবা তুমি টেনশন করো না, তোমার বাবা কালকে চলে আসবে। কিন্তু আজকে সকালবেলা যখন শুনতে পেলাম যে সে আর নেই, ওর ভিতরে কোনোদিন এই কাজটি করেনি। সবার সাথে ওর সুসম্পর্ক ছিল। ওর মনে প্রাণে চিন্তা চেতনায় সবসময় ছিল সাংবাদিকতা। এদিকে অগ্নি দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের আরেকজন সাভারের আমিনবাজারের আহমেদ বাবু। কসমেটিক্স দোকানের মালামাল কিনতে ভারতে গিয়েছিলেন তিনি। 37 বছর বয়সী বাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। আমরা ছবি পাঠিয়েছে, পরে ছবি থেকে আমরা সবাই শিওর হই এটা বাবু আহমেদ। বাবু আমাদের খুব ভালো বন্ধু ছিল, তো বাবুকে বলার মতন না। চেষ্টা চলছে, এখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চলছে, সব ধরনের কথাবার্তা চলছে। আল্লাহ দেখা যাক। শেষবারের মতো নিহত আহমেদ বাবুর মৃতদেহ দেখার অপেক্ষায় স্বজনরা। মনিরা কাজুরি, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।